নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত শর্মা। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমবারের মতো আন্তর্জাতিক বিচারক প্রতিনিধি দলের উপস্থিতি এই শপথ গ্রহণকে অনুষ্ঠানকে দিয়েছে নতুন ঐতিহাসিক মাত্রা। ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত শর্মা। বিচারপতি ভবনে আয়োজিত মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণের পর বিচারপতি সূর্যকান্ত সেখানে উপস্থিত তাঁর বড় ভাই ও বোনের পা ছুঁয়ে আশীর্বাদ নেন, যা অনুষ্ঠানে সৃষ্টি করে আবেগ ঘন পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, প্রশাসনিক পদাধিকারী এবং বিচারপতি সূর্যকান্তের পরিবারের সদস্যরা। ভারতীয় বিচার ইতিহাসে এ প্রথমবার কোনো প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে অংশ নিল আন্তর্জাতিক বিচারিক প্রতিনিধিদের মেগা একটি দল। ব্রাজিল, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালয়েশিয়া, মরিশাস এবং কেনিয়ার প্রধান বিচারপতিরা তাদের পরিবার সহ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, ईश्वर की शपथ लेता हूँ ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा मैं सम्यक प्रकार से और श्रद्धापूर्वक तथा अपनी पूरी योग्यता, ज्ञान और विवेक से तथा मैं सम्यक प्रकार से और श्रद्धापूर्वक तथा अपनी पूरी योग्यता, ज्ञान और विवेक से अपने पद के कर्तव्यों का भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना पालन करूंगा। भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना पालन करूंगा तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा। तथा मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूंगा। তেইশে নভেম্বর প্রাক্তন সিজেআই গভাইয়ের মেয়াদ শেষ হওয়ার পর নতুন দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি সূর্যকান্ত। 9 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত দায়িত্বে থাকবেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। হরিয়ানার পেটওয়াদ গ্রামে জন্ম বিচারপতি সূর্যকান্তের বাবা মদন মোহন শাস্ত্রী ছিলেন সংস্কৃত শিক্ষক এবং প্রখ্যাত সাহিত্যিক। মা শশী দেবী ছিলেন গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে সূর্যকান্ত সবার ছোট। তিনি 10ম শ্রেণী পর্যন্ত গ্রামেই পড়াশোনা করেন। পরে উচ্চশিক্ষার জন্য পড়তে যান শহরে। তার স্ত্রী সবিতা সূর্যকান্ত একজন অবসরপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ এবং পূর্বতন ইংরেজি অধ্যাপক। তাদের 2 মেয়ে মুগ্ধা এবং কানুপ্রিয়া বর্তমানে উচ্চশিক্ষায় পাঠরত। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী 1987 সালে বিয়ের সময় ঘোষণা করেন একটি চামচও গ্রহণ করবেন না যৌতুক হিসেবে। দীর্ঘ বিচারক জীবনের বিচারপতি সূর্যকান্ত 1000-এরও বেশি রায় দিয়েছেন, যার মধ্যে নতুন দিশা দেখিয়েছে বহু সিদ্ধান্ত। 2019 সালে 370 ধারা বাতিল বহাল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। ঔপনিবেশিক যুগের রাষ্ট্রদ্রোহ আইন স্থগিতের নির্দেশ। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ দেশের সব বার অ্যাসোসিয়েশনে 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণের নির্দেশ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু মর্যাদার প্রশ্নে পুরনো রায় বাতিলের সিদ্ধান্ত দানকারী বেঞ্চের সদস্য। প্যাগাসাস স্পাইওয়ার তদন্তে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনকারী বেঞ্চের অংশ। 2017 সালে গুরমিত রাম রহিমের দাঙ্গা মামলায় ডেরা সাচ্চা সৌদা সম্পূর্ণ পরিষ্কারের নির্দেশ দানকারী বেঞ্চের ভূমিকা। বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়া 65 লক্ষ নাম জনসমক্ষে প্রকাশের নির্দেশ সহ বহু গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত শর্মা। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে সুপ্রিম কোর্ট আগামী সময়ে আরও শক্তিশালী সাংবিধানিক অবস্থান, স্বচ্ছতা ও মানবাধিকার সুরক্ষার দিকে দৃশ্যমান ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আইন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
গ্রামীণ উন্নয়ন ও সুশাসনের প্রকৃত সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন সরকারি প্রকল্পের সময় উপযোগী বাস্তবায়ন ও নিয়মিত তদারকি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার গ্রাম উন্নয়ন দপ্তর আয়োজিত দুটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উন্নয়নের সুফল যাতে সত্যিকার অর্থে তৃণমূলের মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য সরকারি প্রকল্পগুলির নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ ও সময় উপযোগী বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই ক্ষেত্রে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও গতিশীল করতে সরকারের পক্ষ থেকে বহু প্রকল্প গ্রহণ করা হয়েছে। সোমবার প্রজ্ঞা ভবনে গ্রামীণ উন্নয়ন দপ্তর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এরকমটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী গ্রাম যোগাযোগ যোজনা এবং মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা 2.0 প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন গৃহপ্রবেশ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি একটি কৃতিত্বের লিফলেট প্রকাশ এবং গ্রামীণ উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্লক ও জেলাগুলিকে সম্মাননাও প্রদান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারি কাজের গতি ও গুণগত উন্নতিতে কোনো শৈথিল্য রাখা যাবে না, তাই রাজ্যের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও গুণমান নিয়ে তিনি প্রতিপাক্ষিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রকল্প বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থার ওপরও এদিন গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটা পোর্টালও আপনারা ডাটা বেস করেছেন, ডাটা ড্রাইভেন, এবং এগুলো উন্নয়ন র্যাঙ্কিং সিস্টেমে করলে ভালো হয়, আর এতে করে দায়িত্বশীল প্রশাসন আরও কাজ করবে। আরেকটা বিষয় যে ড্যাশবোর্ডের মাধ্যমে যে মনিটরিংয়ের যে ব্যবস্থা আপনারা করেছেন, এটা কিন্তু মানে নিড অফ দ্য আওয়ার, এটা খুব দরকার। এতে করে বারবার ফোন করা, ইয়ে করা, এর থেকে আপনি এক মুহূর্তে কিন্তু আপনার সেগুলো দেখতে পারবেন। এবং কি পারফরমেন্স যে ইন্ডিকেটর, যেমন বিশুদ্ধ পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল সংযোগ, রাজস্ব সংগ্রহ এবং সরকারি পরিষেবা, এগুলো আমাদের মানে মনিটর করা যাবে। এবং মান্থলি যে র্যাঙ্কিং সেটা আপনারা বের করবেন, এবং এতে করে একটা কম্পিটিশন যদি হয় সেখানে আপনার সেই কম্পিটিশনের কারণে হেলদি কম্পিটিশন হলে অনেকের মধ্যে কাজের উৎসাহ কিন্তু বাড়বে। অফিস অটোমেশন, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, এসব ইত্যাদি হবে। আর এই যে প্রকল্প, সেটার মধ্যে যে গ্যাপ ফান্ডিং যে হয়, তার জন্য ছোটোখাটো যে বিষয়, অনেক সময় টাকার জন্য, অর্থের জন্য সমস্যা হয়, সেখানেও ইমিডিয়েটলি যে কাজটা করতে হবে তার জন্য একটা অর্থের ব্যবস্থা ওই লেভেলে যদি থাকে তাহলে অনেকটা সুবিধা হয়। আমরা হসপিটালেও দেখি অনেক সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ মাইল ডেলিভারি নীতিকে সামনে রেখে সুশাসনের প্রকৃত সুবিধা সমাজের প্রতি স্তরের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার। বিশেষত গ্রাম ও পাহাড়ি এলাকার মানুষ যাতে সামাজিক ও আর্থিকভাবে শক্তিশালী হতে পারে সেই লক্ষ্যেই সরকারের নানা প্রকল্প বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে 7টি পুরস্কার অর্জন করেছে ত্রিপুরা, তবে এই ক্ষেত্রে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে ত্রিপুরা রিসিভড এ টোটাল অফ 7 ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডস এবং এ হ্যাড 10 crore প্রাইজ মানি। যদি আজকে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একটা ছোট রাজ্য, সেই রাজ্যের কোনো এই ধরনের অ্যাওয়ার্ড যখন পাওয়া যায়, এবারও যখন আমি বিহারের সেখানে ওট টেকিং সিরিমনিতে আমি গিয়েছি, সেখানকার অনেক আমাদের দেশের যারা লিডার্সরা আছেন, ওনারা বারবার বলছেন, আরে প্রধানমন্ত্রীজি আপনাদের ত্রিপুরা সম্পর্কে সবসময় কোনো না কোনো জায়গায় বলেন যে ত্রিপুরাতে এত ভালো কাজ হচ্ছে, এবং সেটা আপনাদের জন্য এটা সম্ভব হচ্ছে। আমরা জনপ্রতিনিধি, আমরা তো আপনাদের মাধ্যমে কাজটা করানোটা হচ্ছে আমাদের কাজ। আমি বলছি না এতে আত্মতৃপ্তি থাকা উচিত, কাজের শেষ নেই। মাঝে মাঝে আপনাদেরকে বলতে হয়, মাঝে মাঝে টেলিফোনও করতে হয়, চিফ সেক্রেটারি মহোদয়কেও বলি। তো এগুলো থাকবে, মনিটরিং সিস্টেম থাকতে হবে। কেন হবে না, কেন হচ্ছে, দেরি হচ্ছে, আপনারা সবাই ফোর্টনাইটলি, আমি প্রতিনিয়ত আপনাদের সাথে যারা অফিসাররা আছেন স্টেটের, আবার ভার্চুয়ালি আপনাদের সাথে কথা বলি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই যে ভাইব্রেন্ট যেটাকে বলে,
গভর্নেন্স সেটা রাখার জন্য এই কাজটা করছে। অনেক এদিন ধলাই জেলার রৈশ্যাবাড়ি আরডি ব্লক, গোমতী জেলার করবুক আরডি ব্লক, খোয়াই জেলার তেলিয়ামুড়া আরডি ব্লক, উত্তর ত্রিপুরা জেলার কলমচৌড়া আরডি ব্লক, সিপাহীজলা জেলার মোহনভোগ আরডি ব্লক, দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি আরডি ব্লক এবং ঊনকোটি জেলার চণ্ডীপুর বিআরডি ব্লকের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলির সার্থক বাস্তবায়নে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এবং পশ্চিম ত্রিপুরা জেলার হাতেও এদিন তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনো পর্যন্ত মোট 20,181 জনকে চাকুরি দিয়েছে রাজ্য সরকার। শীঘ্রই নিয়োগ করা হবে 1,733 জন পিজিটি জিটি শিক্ষক, 157 জন নবনিযুক্ত ফিজিক্যাল এডুকেশন টিচার ও স্পেশাল এডুকেটর হাতে অফার বিতরণ কর্মসূচিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে অব্যাহত রয়েছে নিয়োগ প্রক্রিয়া। বিগত সরকারের আমলে সরকারি চাকরি পেতে হলে প্রত্যাশিতদের সোর্সের ওপর নির্ভর করতে হতো। এখন মেধা ভিত্তিক চাকরি প্রদানের ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে চাকরি প্রত্যাশীদের। সোমবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে নবনিযুক্ত ফিজিক্যাল এডুকেশন টিচার ও স্পেশাল এডুকেটর হাতে অফার বিতরণ কর্মসূচিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখনো পর্যন্ত মোট 20,181 জনকে দেওয়া হয়েছে সরকারি চাকরি। স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না রাজ্য সরকার বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজকে অফার দেওয়া হলো, অফার আপনারা অ্যাকসেপ্টেন্সের অফার জমা দেবেন, পোস্টিং হবে। আমিও ভুলে যাই এত অফার আর এত পোস্টিং দিচ্ছি, যখন ফাইল আসে আমার কাছে আমি বললাম কি হলো পোস্টিংয়ে, তখন আমাকে স্মরণ করিয়ে দেয়, আরে ওই সময় যে ওইটা করেছিলেন এখন সেটার পোস্টিং আসছে। তো এইরকম না, আমাদের সরকার মানে অনেকে বলছেন এই সরকার চাকরি দেয় না, চাকরি দেয় না, আর আমরা চাকরি দিচ্ছি বললেই আজকে এই 26শে সেপ্টেম্বর পর্যন্ত ডাই ইন হার্নেস শুদ্ধ আমরা টোটাল এখনো তো চাকরি দিয়েছি। আজকেরটা নিয়ে যদি 157 আমরা যদি যোগ করি, আগে 20,024 জন দিয়েছি আর আজকে 157 দিয়েছি, 20,181 জন সরকারি চাকরি আমরা দিয়েছি। আরও দেব, আরও আমরা চেষ্টা করছি যাতে যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলো দেখার, বিশেষ করে স্বাস্থ্য এবং এডুকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। সেখানে যত বেশি আমাদের যে হিউম্যান রিসোর্স, কারণ আমাদের ভবিষ্যতের যারা আছে, আমাদের স্বাস্থ্য যদি আমরা ঠিক না রাখতে পারি সেখানে কোনো রকম কম্প্রোমাইজ না করাটাই উচিত। এবং এর জন্য আমরা দায়িত্ব নিয়ে বলছি, এর আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সেই কাজটা শীঘ্রই মোট 1,733 জন পিজিটি জিটি শিক্ষক নিয়োগের জন্য টিআরবিটিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার, আমি একটু আগে বলেছি আমরা আরও দেওয়ার চেষ্টা করছি। 700 জন গ্রাজুয়েট টিচার। এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন, প্রায়শই জিজ্ঞেস করেন যে আরও কতজন চাকরি দেবেন, তো সেটাই বললাম 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার, 700 জন গ্রাজুয়েট টিচার, 118 জন পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, অর্থাৎ মোট 1,733 জনের যে শূন্য পদ, সেটার জন্য আমরা অলরেডি সুপারিশ করেছি, সেই প্রক্রিয়াও চলছে। এবং এই যে আমাদের এটা কিন্তু একটা ভিত, আমার মনে হয় একটা ফাউন্ডেশন আমাদের মানে স্কুলগুলোর জন্য, এবং বিভিন্ন আরও যেসব পদ আছে সেগুলো আমরা নিশ্চয়ই আমরা করব। শুধু তাই নয়, আমরা তো সরকারি চাকরি দিচ্ছি, কিন্তু যারা চাকরি পেয়েছে তাদেরকেও সাহায্যের জন্য আমরা কিছু কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংও প্রায় 5,000-এর উপরে আমরা আরও তাদেরকেও আমরা কিন্তু নিয়োগ করেছি এখানে। জাতীয় মান অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাত উন্নত করা এবং মূল শিক্ষা শাখাগুলো শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চলের শিক্ষা হাবে রূপান্তরিত করার চেষ্টা করা হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে মোট 157 জনের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে সোমবার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত একতা র্যালিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন সকালে আগরতলা সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয় র্যালিটি। এতে অংশ নেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন দপ্তরের কর্মী, আধিকারিক এবং সাধারণ মানুষ। দেশ এবং রাজ্যের যুবকদের মধ্যে ঐক্য এবং সংহতির বার্তা দিতেই এই একতা র্যালি বলে এদের তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দেশের ঐক্য এবং অখণ্ডতা নষ্ট করতে চক্রান্ত করছে একাংশ। দেশ প্রেম না থাকলে একতা আসবে না বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 25 तारीख तक होना था, तो आज 26 है, तो ये आज मतलब त्रिपुरा में तो समापन है। और यूथ एंड स्पोर्ट्स डिपार्टमेंट हमारा जो त्रिपुरा सरकार के हैं टिंकू राय के नेतृत्व में ये दायित्व में है यूथ एंड स्पोर्ट्स डिपार्टमेंट के मंत्री के हिसाब से। तो इस तरह बहुत सारा प्रोग्राम पदयात्रा किए और इसका मेन आप जानते हो जिस देश का जो राज्यों का जो यूथ है इनको जो यूनिटी और देश का अखंडता के लिए उनको थोड़ा सा अखंडता के लिए और इनको थोड़ा सा देश प्रेम के भावना से उद्बुद्ध करने के लिए ये আডহক প্রমোশন প্রাপকদের রেগুলার প্রমোশনের প্রাপক হিসেবে ট্রিট করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। তবে তা নির্ভর করবে সর্বোচ্চ আদালতে চলমান মামলার রায়ের ওপর। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সন্ধ্যায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের মধ্যে জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ করা যেতে পারে বর্তমানে রাজ্যে আডহক প্রমোশন প্রাপকদের সংখ্যা হল 13,083 জন। সেটাকে রেগুলার হিসেবে ট্রিট করা হবে, বাট সাবজেক্ট টু দ্য আউটকাম অফ এসএলপি। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে, সুপ্রিম কোর্ট জাজমেন্ট কি দেবে সেটা আউটকামের উপর নির্ভর করবে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন সুপ্রিম কোর্ট যদি পজিটিভ ভাবে বলে তবে পজিটিভ হবে, সুপ্রিম কোর্ট যদি নেগেটিভ ভাবে বলে সেটা নেগেটিভ হবে। কারণ সুপ্রিম কোর্টের উপর রাজ্য সরকার নয়, সুপ্রিম কোর্টকে সেই সিদ্ধান্ত জানাতে হবে। কিন্তু রাজ্য সরকার 21 সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল অ্যাডোকে, তাতে রিটায়ারমেন্টে যাওয়ার পর ফিনান্সিয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছিল কর্মচারী বন্ধুরা। আজকে দীর্ঘদিন বাদে আমরা দেখতে পেয়েছি কর্মচারীদের মধ্যে একটা দাবি ছিল যে আমাদেরকে অ্যাডোক দেওয়া হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা ফিনান্সিয়াল কোনো বেনিফিট পাচ্ছি না। আমরা রিটায়ারমেন্টে যখন যাচ্ছি তখন আমরা যে পজিশন থেকে আমরা উন্নীত হয়েছি, ডেপুটি ডিরেক্টর থেকে জয়েন্ট ডিরেক্টর হলাম, কিন্তু জয়েন্ট ডিরেক্টরের কোনো বেনিফিট পাচ্ছি না, আমি ডেপুটি ডিরেক্টরের বেনিফিট পাচ্ছি। এখন থেকে ওই সমস্ত অ্যাডহক প্রমোশন যে বেনিফিট। উত্তর ত্রিপুরার কদমতলা থানার ব্রজেন্দ্রনগর সীমান্তে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমের চেষ্টাকালে বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হন এক যুবক। সোমবার সকালে 10 নম্বর সীমান্ত গেট সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। আহত যুবকের নাম আকাশ দাস, বাড়ি পানিসাগর মহকুমার অগ্নিপাশা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর বিএসএফ এর 97 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে দ্রুত উদ্ধার করে ভর্তি করে উত্তর জেলা হাসপাতালে। কি কারণে ওই যুবক সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখানে কই গেছিল কদমতলা দিয়ে? একটা পেশেন্ট নিয়ে এসছে, হ্যাঁ, পেশেন্টের নাম আকাশ দাস, 25 বছর, তো ইন্ট্রা অ্যাবডোমিনাল বুলেট ইনজুরি নিয়ে এসছে। এখন কি অবস্থা আছে ম্যাডাম? পেশেন্ট তো বুলেট ইনজুরি এসছে, ব্লিডিং হচ্ছে, তো আমরা ইমিডিয়েট যা যা করা দরকার ব্লাড ট্রান্সফিউশন, অ্যান্টিবায়োটিক সব কিছু দিয়ে রেখেছি, সার্জন কল পাঠিয়েছি। হ্যাঁ, নেক্সট এখন পেশেন্টের অবস্থার উপর বেস করে পরবর্তী সিদ্ধান্ত। 25 বছর। ম্যাডাম বুলেট কি ভেতরে আছে নাকি বেরিয়ে গেছে? এটা তো অ্যাবডোমেন খোলার পর বোঝা যাচ্ছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে। রেফার করার মতো অবস্থা নয়, এমনিতে সম্ভবত রেফার করতে লাগবে। আমরা সার্জন কল পাঠিয়েছি, সার্জন এসে বাকিটা শেষ। রাজ্য সরকারের নতুন নোটিফিকেশনে চাকরি হারিয়ে চরম মানবিক সংকটে পড়েছেন প্রবীণ কমিউনিটি হেলথ গাইডরা। সোমবার মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে কান্নায় ভেঙে পড়ে। জীবিকার নিরাপত্তা ও বাঁচার অধিকারের দাবি জানান তারা।
রাজ্য সরকারের নতুন নোটিফিকেশন জারির পর মানবিক আরতি নিয়ে সোমবার আগরতলায় সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন চাকুরি হারানো কমিউনিটি হেলথ গাইডরা। শুধু চাকুরি হারানোর বেদনা নয়, বরং কাজ হারানোর সঙ্গে সঙ্গে জীবিকার পথ রুদ্ধ হয়ে পড়ায় এখন চরম অনিশ্চয়তার মুখে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে কান্নায় ভেঙে পড়া প্রবীণারা। বহু বছর ধরে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে কমিউনিটি হেলথ গাইড হিসেবে কাজ করছিলেন তারা। করোনা পরিস্থিতি থেকে শুরু করে মাঠ পর্যায়ে সরকার পরিচালিত স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি প্রত্যেক ক্ষেত্রেই তাঁদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি সরকারের নতুন নোটিফিকেশন অনুযায়ী 1 নভেম্বর থেকে 60 বছর উত্তীর্ণ সকল হেলথ গাইডকে দেওয়া হয় চাকরি থেকে অব্যাহতির নির্দেশ। সেই ঘোষণা প্রভাবে চাকুরি হারিয়েছেন প্রবীণারা। বয়সের শেষ ভাগে কাজ হারিয়ে আরও তীব্র হয়ে ওঠে তাদের মানবিক সংকট। ছাঁটাই হওয়া 3 জনের প্রশ্ন, এই বয়সে চিকিৎসা, ঔষধ, সংসার চালানো সব মিলিয়ে বেঁচে থাকার খরচে যখন জোগাড় করা কঠিন, তখন হঠাৎ চাকুরি কেড়ে নেওয়া কি ন্যায্য? জীবনের শেষ বয়সে যে ওষুধ ছাড়া থাকা যায় না, সেই টাকার ব্যবস্থা হবে কিভাবে? বেঁচে থাকার নির্ভরতা তো চাকুরিটাই ছিল বলে জানিয়েছেন তারা। কাজ করতাম, ভাত খেতে পারতাম না, ওষুধ খেতে পারতাম না। আমরা এই কাজটা বুঝতে দিয়ে মন্ত্রী দিয়ে আসি, কুয়াশাতে বাসি না দেওয়া করতাম, অ্যাপ্লিকেশন দিচ্ছি, অ্যাপ্লিকেশনে কোনো কিছু করতাম না। আমরা CHG সনে আমরা ট্রেনিং দিচ্ছি, আর এই মাসের থেকে আমরা বেতন পাইতাম না, বইয়ে দিচ্ছে। প্রথম ঢুকছি 50 টাকা, এরপরে বাড়তে বাড়তে আমরা এখন 7,200 টাকা উঠছি। আমরা যাওয়া করতাম পারছি ওই মন্ত্রীর সঙ্গে, সুবিধা সুযোগ বুঝছি না, আমরা নোটিশ দিয়ে দিচ্ছে অফিস থেকে, এই মাসের থেকে টাকা পাইতাম না। 83 সনের থেকে করছি, 83 সন। এখন আছি আমরা 720 জন আছি। আমরা আসলাম 6-7 হাজার টাকা রূপ আসলাম, মরতে মরতে এখন আমরা আছি আপনার 730 জন, সারা ত্রিপুরা। আমি আইছি বনকুমারী আদর্শ কলোনি, ইন্দ্রনগর। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আশায় তারা বাসভবনের সামনে হাজির হলেও হয়নি সুযোগ। হতাশা ও অসহায়তার মুহূর্তে তাদের বক্তব্য, এখন মনে হচ্ছে বাঁচার উপায় নেই, কেবল মৃত্যুই একমাত্র পথ। পরিস্থিতি সামাল দিতে সেদিন ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। বিষয়টি আনা হবে সরকারের নজরে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। রাজ্যে কর্মরত চুক্তিভিত্তিক ও নিম্ন বেতনভোগী কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে এই ঘটনা। স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি হিসেবে যারা দীর্ঘদিন ভূমিকা রেখেছেন কলমের এক খোঁচায়, তারা আজ এক কথায় অসহায়। সরকারের সিদ্ধান্ত প্রশাসনিকভাবে যুক্তিযুক্ত হলেও মানবিক বাস্তবতা কি বিবেচনা করা হয়েছে এই ক্ষেত্রে? প্রশ্ন এখন তা নিয়েই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রয়াত হলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র। কয়েকদিনের অসুস্থতার লড়াই শেষে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষিয়ান এই অভিনেতা। 5 দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে অমর হয়ে থাকবেন এই মহানায়ক। বলিউডের শোকের ছায়া, শেষমেশ থামল লড়াই, চলে গেলেন হিন্দি সিনেমার হিম্যান ধর্মেন্দ্র। সোমবার দুপুর 1টায় প্রয়াত হন বর্ষিয়ান এই অভিনেতা। যদিও পরিবার এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যু সংবাদ ঘোষণা করেনি, তবে এশা দেওয়াল ও হেমা মালিনীকে পবন হংস শ্মশানে দেখা যাওয়ার পর থেকেই দুঃখের খবর ছড়িয়ে পড়ে সিনেপাড়ায়। গত কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন 87 বছর বয়সী ধর্মেন্দ্র। নভেম্বরের মাঝামাঝি তার মৃত্যুর গুজবও ছড়িয়েছিল, যা স্পষ্টভাবে নাকচ করে পরিবার। হাসপাতালে চিকিৎসার পর আবার বাড়ি ফিরেছিলেন অভিনেতা, কিন্তু সেই লড়াই আর শেষ পর্যন্ত সফল হলো না। ফিনিক্স পাখির মতো বারবার ফিরে আসা হলেও এবার আর ফিরা হলো না এই তারকার।
1935 সালে পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম ধর্মেন্দ্রের। শৈশবে পড়াশোনার প্রতি তেমন ঝোঁক না থাকলেও সিনেমার প্রতি আগ্রহ ছিল প্রবল। দিলীপ কুমার ও মতিলালের অভিনয় তাকে স্বপ্ন দেখায় রূপোলী পর্দায় নায়ক হওয়ার। আর্থিক অনটনে যুবক বয়সে মাঠে ঘাটে কাজ করলেও মন থেকে হারিয়ে যায়নি সেই স্বপ্ন। পরিবারের চাপে 19 বছর বয়সে বিয়ে হলেও স্বপ্নের পথে থেমে থাকেননি তিনি। 1958 সালে ফিল্ম ফেয়ার ট্যালেন্ট হান্টে অংশ নেওয়ার পর বদলে যায় তার ভাগ্য। জিতেই পাড়ি দেন মুম্বাই। এরপর বিমল রায়ের বন্দিনী দিয়ে শুরু হয়। তবে মুক্তির অপেক্ষায় দীর্ঘ সময় সংগ্রাম করতে হয় তাকে। হাতে টাকা না থাকার দিনও এসেছিল, যেখানে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত মনোজ কুমার তাকে ধরে রাখেন শিল্পের মঞ্চে। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে দিয়ে বলিউডে আনুষ্ঠানিক অভিষেক হলেও 1961 এর 16 और শবনম সামনে নিয়ে আসে তাকে। এরপর ফুল আর পাথর ধর্মেন্দ্রকে প্রতিষ্ঠা দেয় বলিউডের প্রথম সারির অ্যাকশন হিরো হিসাবে। জীবন মৃত্যু, চারাস, চুপকে চুপকে, সীতা और গীতা, শোলে, দোস্ত, দ্য বার্নিং ট্রেন, ইয়াদো কা বরাত এমন অসংখ্য ব্লকবাস্টারে ভর করে ভারতীয় সিনেমায় অমর হয়ে ওঠেন এই মহানায়ক। সুদর্শন, পেশিবহুল রোমান্টিক পুরুষের ইমেজ বহু সময় ছাপিয়ে যায় তার অভিনয় গুণকে। তবু দর্শক জানতেন ধর্মেন্দ্র মানেই প্রাণভরা অভিনয় ও তারকাসুলভ উপস্থিতি। ব্যক্তিগত জীবনেও আলো বিতর্কে ছিলেন এই তারকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।